প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্ব আজ তছনছ হয়ে যাচ্ছে। এই মহামারীর প্রকোপ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই অবস্থায় আমাদের আসলে ভালো থাকা সত্যি কষ্টকর। তারপরও আমরা আশা করছি ভালো থাকব। আর এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমরা অবশ্যই নিরাপদে থাকবো, বাসায় থাকবো, ঘরে থাকবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আমি আমার ভিডিও ক্লাস শুরু করছি। আমাদের আজকের ভিডিও ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এটি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ৮ম অধ্যায়। আসো আমরা আলোচনায় প্রবেশ করি। আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক ক্লাসগুলোতে হিসাব বিজ্ঞানের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি আমরা চিনে এসেছি সেটি হচ্ছে সম্পদ। এই সম্পদকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করি স্থায়িত্বের ভিত্তিতে। একটি হচ্ছে চলতি সম্পদ আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। আমাদের যে আজকের আলোচ্য বিষয় দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, সেটি মূলত স্থায়ী সম্পদের অন্তর্গত। আমরা সম্পদ কাকে বলে এটি জেনেছি প্রাথমিক ক্লাসগুলোতে। আমরা একটু স্মরণ করতে পারি যে সম্পদ কি। একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে মূল্যবান সম্পদগুলো, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানাধীন যে মূল্যবান সম্পদগুলো, সেই সম্পদগুলোকে আমরা জেনেছি সম্পদ। আমরা জেনেছিলাম অ্যাসেটস আর রিসোর্সেস ওনড বাই দ্য বিজনেস, অর্থাৎ একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন মূল্যবান উপাদানগুলোই হলো সম্পদ। এই সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্থায়ী সম্পদ, অর্থাৎ ফিক্সড অ্যাসেট। আমরা একটু জেনে নিব স্থায়ী সম্পদের শ্রেণীগুলো। স্থায়ী সম্পদের শ্রেণী যদি আমরা দেখতে চাই, তাহলে স্থায়ী সম্পদকে আমরা প্রধানত ভাগ করি দুইটি ভাগে। একটি হচ্ছে দৃশ্যমান সম্পদ। এটিকে আমরা আরো বলতে পারি স্পর্শনীয় সম্পদ। ইংরেজিতে আমরা বলি হচ্ছে tangible assets। তাহলে একটি ভাগে আমরা পেলাম স্থায়ী সম্পদের, সেটি হচ্ছে দৃশ্যমান সম্পদ। এটিকে আমরা আরো বলতে পারি স্পর্শনীয় সম্পদ। ইংরেজিতে আমরা বলি tangible assets। অপরদিকে আমাদের স্থায়ী সম্পদের আরো একটি যে সম্পদ আছে সেটি হচ্ছে অদৃশ্যমান সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ। ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটস। তাহলে স্থায়ী সম্পদের দুইটি অংশ, একটি হচ্ছে দৃশ্যমান সম্পদ আর একটা হচ্ছে অদৃশ্যমান সম্পদ। আমরা
যে সম্পদগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেটি হচ্ছে স্পর্শনীয় সম্পদ। আর যে সম্পদটাকে আমরা দেখতে পাই না, ধরতে পারি না, ছুঁতে পারি না, সেই সম্পদকে আমরা বলি হচ্ছে অদৃশ্যমান সম্পদ, অস্পর্শনীয় সম্পদ বা ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। আমরা এখন দেখার চেষ্টা করব দৃশ্যমান সম্পদ। এই দৃশ্যমান সম্পদে আবার দুইটি অংশ আছে। এই দৃশ্যমান সম্পদের দুইটি অংশকে আমরা যদি এইদিকে দেখাই, তাহলে একটি অংশ হচ্ছে প্লান্ট সম্পদ, দ্বিতীয়ত হচ্ছে প্রাকৃতিক সম্পদ। একটি হচ্ছে প্লান্ট সম্পদ, আরেকটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ইংরেজিতে আমরা বলি হচ্ছে প্লান্ট অ্যাসেটস। আর প্রাকৃতিক সম্পদকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। তাহলে দৃশ্যমান সম্পদের দুইটি ভাগ, দুইটি অংশ, একটি হচ্ছে প্লান্ট সম্পদ, আরেকটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্লান্ট সম্পদ আর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমাদের আজকে দৃশ্যমান সম্পদ ও অদৃশ্যমান সম্পদের আলোচনার প্রথমেই আমাদেরকে জানতে হবে প্লান্ট সম্পদ সম্পর্কে। তাহলে আমাদের আলোচনা এখন চলে যাবে প্লান্ট সম্পদে। তাহলে দৃশ্যমান সম্পদের একটি গুরুত্বপূর্ণ যে অংশ, সেটি হচ্ছে প্লান্ট সম্পদ। এই প্লান্ট সম্পদ সম্পর্কে আমরা যদি আলোচনা করতে চাই, আমাদের মূলত আলোচনার মূল বিষয় হচ্ছে হিসাব রক্ষণ। তাহলে আমরা প্লান্ট সম্পদের হিসাব রক্ষণ নিয়ে এখন আলোচনা করব। প্লান্ট সম্পদের হিসাব রক্ষণ নিয়ে আলোচনা যদি করি, তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করে নিব এই হিসাব রক্ষণ প্রক্রিয়াটাকে। তাহলে হিসাব রক্ষণ প্রক্রিয়াটাকে আমরা ভাগ করছি তিনটি অংশে। প্রথম অংশ হচ্ছে প্লান্ট সম্পদের অর্জন। Acquisition of plant asset. দ্বিতীয়ত হচ্ছে প্লান্ট সম্পদের বন্টন। Allocation of plant assets. তিন নম্বর অংশ হচ্ছে প্লান্ট সম্পদের অবসায়ন। Disposition of plant asset. তাহলে প্লান্ট অ্যাসেটে হিসাব রক্ষণ প্রক্রিয়াটাকে আমরা ভাগ করব তিনটি অংশে। প্রথম অংশে আমরা আলোচনা করব প্লান্ট সম্পদের অর্জন, অর্থাৎ অ্যাকুইজিশন অফ প্লান্ট অ্যাসেট সম্পর্কে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব হচ্ছে প্লান্ট সম্পদের বন্টন, অর্থাৎ অ্যালোকেশন অফ প্লান্ট অ্যাসেট। তৃতীয়ত আমরা আলোচনা করব হচ্ছে
প্লান্ট সম্পদের অবসায়ন অর্থাৎ ডিসপোজিশন অফ প্লান্ট অ্যাসেট। প্রথমে আমরা আলোচনা করি যদি প্লান্ট সম্পদের অর্জন অর্থাৎ অ্যাকুইজিশন, তাহলে আমরা প্রথমে আলোচনা করছি প্লান্ট সম্পদের অ্যাকুইজিশন। প্লান্ট সম্পদের অর্জন অংশে আমরা কিভাবে একটি প্লান্ট সম্পদের ক্রয় মূল্য নিরূপিত হয় তা আমরা নির্ধারণ করি এবং সেটাকে কিভাবে হিসাব এর বইয়ে লিপিবদ্ধ করব আমরা সেটিও লিপিবদ্ধ করবার প্রক্রিয়াটা আমরা জেনে থাকি। আর এই প্রক্রিয়ার আমরা হিসাব বিজ্ঞানের যে প্রাথমিক ক্লাসগুলো সেখানে আমরা মূলত শিখে এসেছি। যেমন এক্সাম্পল, আমরা যদি একটি আসবাবপত্র ক্রয় করি, সেই আসবাবপত্রের ক্রয়ের জন্য আমরা যে জাবেদা দাখিলা দেয়া শিখেছি সেটি আসলে প্লান্ট সম্পদের অর্জন সংক্রান্ত। আমরা আসবাবপত্র ক্রয়ের জন্য জাবেদা দাখিলা প্রদান করেছিলাম কিভাবে? এটি ছিল এরকম: আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে প্লান্ট সম্পদের অর্জন আমরা হিসাবভুক্ত যদি করতে চাই জাবেদা দাখিলার মাধ্যমে, তাহলে আমরা সংশ্লিষ্ট সম্পদটাকে ডেবিট করি আর নগদান হিসাবকে ক্রেডিট করি। যদি ধারে ক্রয় করি সেক্ষেত্রে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিট করি আর প্রদেয় হিসাবটাকে আমরা ক্রেডিট করি। তাহলে প্লান্ট সম্পদের অর্জন সংক্রান্ত জাবেদা দাখিলে আমরা শিখেছি। এখন প্লান্ট সম্পদের অর্জন মূল্য নিরূপণ যদি আমরা করতে চাই, তাহলে আমরা একটু মনে রাখবো প্লান্ট সম্পদের অর্জন বলতে প্লান্ট সম্পদটাকে ক্রয় থেকে এটি ব্যবহার উপযোগী করবার পর্যন্ত যে খরচগুলো তার সমষ্টিকে আমরা বলি প্লান্ট সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। তাহলে আমরা প্লান্ট সম্পদের অর্জন মূল্যের ক্ষেত্রে ক্রয় মূল্য, তারপরে হচ্ছে পরিবহন সংক্রান্ত খরচগুলোর সঙ্গে যোগ করি, আর তার সঙ্গে আমরা যদি ইনস্টলেশনের জন্য কোনো খরচ থাকে সেটিও আমরা এখানে যোগ করে প্লান্ট সম্পদের অর্জন মূল্য নিরূপণ করি। এবং সে প্লান্ট সম্পদের দ্বিতীয় অংশে আমার আলোচনার বিষয় হচ্ছে প্লান্ট সম্পদের বন্টন অর্থাৎ অ্যালোকেশন অফ প্লান্ট অ্যাসেট। প্লান্ট সম্পদের হিসাব রক্ষণ প্রক্রিয়া এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অংশে আমরা আলোচনা করি একটি প্লান্ট সম্পদের ক্রয় মূল্যকে কিভাবে আমরা পরবর্তীতে বন্টন করি খরচ হিসাবে। আমরা কিভাবে খরচ হিসাবে বন্টন করি এটি আমরা এই অংশে আলোচনা করব। প্লান্ট সম্পদের বন্টনের আলোচনায় আমরা প্রথমে যে আলোচনাটা হবে সেটি হচ্ছে অবচয়। প্লান্ট সম্পদের বন্টন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন। আমরা ডেপ্রিসিয়েশন নিয়ে যদি আমরা এখন আলোচনা করতে চাই তাহলে আমরা জেনে নিই যে অবচয় কাকে বলে। একটি ব্যবসা প্রতিষ্ঠানের কোন সম্পদের ক্রয় মূল্যকে তার প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে খরচ হিসাবে বন্টন করাই হলো অবচয়। আবারও বলি, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের ক্রয় মূল্যকে তার প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে খরচ হিসাবে বন্টন করাই হলো অবচয়। তাহলে অবচয় কাকে বলে আমরা এটি এখন জেনেছি। এখন অবচয় নির্ধারণের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে সেটি আমরা এখন জানব।
অবচয় নিরূপণে প্রভাব বিস্তারকারী উপাদান। অবচয় নিরূপণের ক্ষেত্রে আমরা যে উপাদানগুলোকে খুব ভালোভাবে জানতে হবে তার প্রথমটি হচ্ছে ক্রয় মূল্য, কস্ট। ক্রয় মূল্য আমরা একটু আগে আলোচনা করেছি, একটি প্রতিষ্ঠানের সম্পদ ক্রয় থেকে ব্যবহার উপযোগী করবার পর্যন্ত যে খরচগুলো তার সমষ্টি হচ্ছে তার ক্রয় মূল্য। একটি সম্পদের ক্রয় এবং তা ব্যবহার উপযোগী করবার জন্য যে খরচ তার সমষ্টি হচ্ছে ওই প্রতিষ্ঠানের ওই সম্পদের ক্রয় মূল্য। দ্বিতীয় যে উপাদান সেই উপাদানটা হচ্ছে প্রত্যাশিত আয়ুষ্কাল। expected useful life। প্রত্যাশিত আয়ুষ্কাল একটি সম্পদ ক্রয়ের সময় ওই সম্পদের উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক একটি নির্ধারিত জীবনকাল নিরূপণ করা থাকে। সেই নির্ধারিত পূর্ব অনুমিত যে আয়ুষ্কাল সেটিকে আমরা বলি হচ্ছে প্রত্যাশিত আয়ুষ্কাল বা এক্সপেক্টেড ইউজফুল লাইফ। 3 নম্বর গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অবচয় যোগ্য মূল্য। depreciable cost। একটি প্রতিষ্ঠানের ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে 4 নম্বরে আমরা আরেকটি উপাদান পেয়েছি, সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, স্যালভেজ ভ্যালু। এরপরে গুরুত্বপূর্ণ যে উপাদানটি আমরা পাবো সেটা হচ্ছে 5 নাম্বার বুক ভ্যালু বা বহির্মূল্য। বুক ভ্যালু বুক ভ্যালু বা বহির্মূল্য কাকে বলে? একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে যে মূল্যটি আমাদের কাছে অবশিষ্ট থাকে সেই মূল্যকে বলা হয় বহির্মূল্য। 5 নম্বর যে গুরুত্বপূর্ণ 6 নম্বর যে গুরুত্বপূর্ণ উপাদানটি আমরা পাই সেটি হচ্ছে অবচয়ের পদ্ধতি। অবচয়ের পদ্ধতি 6 নম্বর গুরুত্বপূর্ণ উপাদান। অবচয় নির্ধারণের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো পাই তার মধ্যে অবচয়ের পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটিকে আমরা বলি ইংরেজিতে ডেপ্রিসিয়েশন মেথড। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলোর বিবেচনা সাপেক্ষে একটি ব্যবসা প্রতিষ্ঠানের অবচয়ের পরিমাণ নিরূপণ হয়। প্রথমটি বলেছি ক্রয় মূল্য, দ্বিতীয় প্রত্যাশিত আয়ুষ্কাল, 3 নম্বর অবচয়যোগ্য মূল্য, 4 নম্বর ভগ্নাবশেষ মূল্য, 5 নম্বর বহির্মূল্য, 6 নম্বর হচ্ছে অবচয়ের পদ্ধতি। এই ক্ষেত্রে আমাদের অবচয়ের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করবার প্রয়োজন রয়েছে। তাহলে আমরা এখন আলোচনা করব অবচয়ের পদ্ধতিগুলো। অবচয়ের পদ্ধতি সমূহের মধ্যে আমরা প্রথমে যে পদ্ধতিটা পেয়ে থাকি সেটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক
স্ট্রেট লাইন মেথড। 2 নম্বর পদ্ধতি হচ্ছে দ্বিগুণ ক্রম হ্রাসমান পদ্ধতি। দ্বিগুণ ক্রম হ্রাসমান পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। 4র্থ পদ্ধতি উৎপাদনের একক পদ্ধতি। 5ম পদ্ধতি কর্মঘণ্টা হার পদ্ধতি। তাহলে গুরুত্বপূর্ণ অবচয় পদ্ধতিগুলোর মধ্যে আমরা 5টি মূলত ব্যবহার করে থাকি। একটি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি, 2 নম্বর দ্বিগুণ ক্রম হ্রাসমান, যে পদ্ধতি, 3 নম্বর বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, 4 নম্বর উৎপাদনের একক পদ্ধতি, 5 নম্বর কর্মঘণ্টা হার পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা একে একে শিখব। তো আজকে আমরা প্রথমত শিখে নিই সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড। সরল রৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড আমরা যদি শিখতে চাই তাহলে একটু জেনে নিই যে সরল রৈখিক পদ্ধতি কাকে বলে। একটি প্লান্ট সম্পদের ক্রয় মূল্যকে যখন তার প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে সমহারে প্রতি বছর একই হারে বণ্টন করা হয়, একই পরিমাণে বণ্টন করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। তাহলে একটি সম্পদের ক্রয় মূল্যকে তার প্রত্যাশিত আয়ুষ্কালের মধ্যে সমানভাবে বণ্টন করে দেয়াই হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে কিভাবে হিসাব সংরক্ষণ করব, অবচয়ের পরিমাণ নিরূপণ করব, সেটা আমরা একটু জেনে নিব। অবচয় নিরূপণ পদ্ধতি। বার্ষিক অবচয়। আমরা দেখছি সরল রৈখিক পদ্ধতিতে কিভাবে বার্ষিক অবচয়ের পরিমাণ নিরূপণ করা হয়। ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। তাহলে অবচয়ের নিরূপণের পদ্ধতি আমরা জেনে গেছি। বার্ষিক অবচয় সমান ক্রয় মূল্য বা ভগ্নাবশেষ মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। এটিকে আমরা এভাবেও লিখতে পারি, অবচয়যোগ্য মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। অবচয় নিরূপণের জন্য আমরা বার্ষিক অবচয় আমরা নিরূপণ করব ক্রয় মূল্য বা ভগ্নাবশেষ মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, অবচয়যোগ্য মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল।
কারণ আমরা এর আগে জেনেছি অবচয়যোগ্য মূল্য হচ্ছে কি, ক্রয় মূল্য বা ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা বার্ষিক অবচয় নিরূপণের পদ্ধতিটা শিখে গেছি। আমরা আরো একটা পদ্ধতিতে এই সরলরৈখিক পদ্ধতির অবচয় নিরূপণ করি, সেটি আমরা একটু দেখি। প্রথমত নিরূপণ করা হয় অবচয়ের হার। অবচয়ের হার এটি আমরা নিরূপণ করি হচ্ছে 100 ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। অবচয়ের হার নিরূপণ করা হয় 100 ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। আর অবচয়ের বার্ষিক অবচয় নিরূপণ করা হয় এইভাবে। অবচয় যোগ্য মূল্য গুণন অবচয় হার। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে প্রথমত অবচয়ের হার নিরূপণ করি 100 ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল এই ফর্মুলায়। তারপরে বার্ষিক অবচয় নিরূপণ করি অবচয়যোগ্য মূল্যকে অবচয়ের হার দিয়ে গুণ করে। এভাবে আমরা সরলরৈখিক পদ্ধতির অবচয় নিরূপণ করি। তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতির অবচয় নিরূপণের পদ্ধতি আমরা জেনে গেছি। আমরা একটি উদাহরণ দেখে এর ব্যবহারটা আমরা শিখে নেব। একটি প্রতিষ্ঠানের আসবাবপত্রের ক্রয় মূল্য 1,50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 30,000 টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর। এই তথ্যের আলোকে আমরা এই প্রতিষ্ঠানের সম্পদের অবচয়ের পরিমাণ নিরূপণ করতে চাই সরলরৈখিক পদ্ধতিতে, তাহলে আমরা অবচয়ের পরিমাণ নিরূপণ করব এই ফর্মুলায়। বার্ষিক অবচয় সমান ক্রয় মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল। এখানে ক্রয় মূল্য ছিল 1,50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য ছিল প্রত্যাশিত আয়ুষ্কাল 5 বছর। তাহলে আমরা এই প্রক্রিয়ায় যদি অবচয়ের পরিমাণ নিরূপণ করি, তাহলে অবচয়যোগ্য মূল্য 1,20,000 তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রতি বছরে আমরা পাই হচ্ছে 20,000 করে। তাহলে বার্ষিক অবচয়ের পরিমাণ এখানে দাঁড়াচ্ছে প্রতি বছর 24,000 টাকা। এই প্রক্রিয়ায় আমরা সরলরৈখিক পদ্ধতির বার্ষিক অবচয়ের পরিমাণ নিরূপণ করি। আমরা সরলরৈখিক পদ্ধতির আরো যে দুইটি প্রক্রিয়ায় অবচয়ের পরিমাণ নিরূপণের প্রক্রিয়া দেখানো আছে, এই প্রক্রিয়াটা তোমরা বাসায় প্র্যাকটিস করো। আমরা পরবর্তী কোনো ক্লাসে অন্য যে পদ্ধতিগুলো আছে সেটি দেখার চেষ্টা করব। আজকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকে আমার এই অনলাইন ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।